এটি হচ্ছে সেই বিখ্যাত সিন্দুকগড়। কথিত রয়েছে তখনকার সময়ে নবাবদের বিভিন্ন সোনা দানা হীরের জহরত লুকিয়ে রাখার জন্য নানাবিধ লৌহ তৈরি সিন্দুক ছিল। যদি কোনো চোর এখানে চুরি করতো তবে তাকে ভাঙতে হতো কমপক্ষে 100টিরও অধিক তালা। আর এটি হচ্ছে তখনকার সময়ের মোজাইক করা বাট্টা, এবং ওখানে রয়েছে একটি হাইকমোড, কড়াই এবং পিতলের লোটা। এটি হচ্ছে বিলিয়ার্ড বোর্ড। তখনকার সময় যখন এখানে কেউ বেড়াতে আসতো অভিজাত সম্প্রদায়, তারা এখানে বসে বিলিয়ার্ড খেলতেন, খেলা উপভোগ করতেন। এটি হচ্ছে নবাবদের সেই বিখ্যাত ডাইনিং স্পেস। আর এটি হচ্ছে তখনকার সময় যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র সমাধি, বিশেষ করে এখানে তোলরগুলো রাখা রয়েছে, দেখুন একটু প্রিয় দর্শক। আর এই পাশে এটি হচ্ছে প্রিয় দর্শক তখনকার সময়ের শ্বেত পাথরের তৈরি গোল টেবিল। প্রিয় দর্শক, আমরা আজকে এই ঐতিহাসিক আহসান মঞ্জিলের অন্দরমহলে এসে এমন কিছু দৃশ্য দেখেছি যা হয়তো আপনারা কোনোদিন দেখেননি। আমরা পুরো ভিডিও জুড়ে দেখাবো অন্দরমহলের ভিতর বাহির সকল কিছু। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আমি মনির মোহাম্মদ। আজ আমরা এসেছি রূপলাবণ্যে ভরপুর ঐতিহাসিক আহসান মঞ্জিলে। আজ আহসান মঞ্জিলের পুরো তথ্যচিত্র আপনাদের সম্মুখে তুলে ধরবো। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। তাহলে চলুন ঘুরে ঘুরে দেখি ঐতিহাসিক আহসান মঞ্জিল। আহসান মঞ্জিল। আহসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। আহসান মঞ্জিলের সাথে জড়িয়ে রয়েছে ঢাকা 100 বছরের পুরনো ইতিহাস। ঢাকার পুরনো স্থাপনাগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য হিসেবে বিবেচনা করা হয় আহসান মঞ্জিলকে। নবাব পরিবারের বহুল স্মৃতি বিজড়িত এই প্রাসাদটি বর্তমানে জাদুঘর হিসেবে পরিচালিত হচ্ছে। আহসান মঞ্জিলের ইতিহাস। আহসান মঞ্জিল বাংলার গৌরবময় ইতিহাস ও নবাবী ঐতিহ্যের সংমিশ্রণ টিকে থাকা এক সমৃদ্ধশালা। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জমিদার শেখ ইনায়াতুল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান স্থানে রংমহল নামে একটি প্রমোদ ভবন তৈরি করেন। পরবর্তীতে তার পুত্র শেখ মতিউল্লাহ রংমহলটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন। 1830 সালে নবাব আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লাহ এটি কিনে নেন। 1859 সালে নবাব আব্দুল গনি সেখানে প্রাসাদ নির্মাণ শুরু করেন। দীর্ঘ 13 বছর লেগেছিল প্রাসাদটি নির্মাণ করতে। তিনি তার প্রিয় পুত্র খাজা আহসান মঞ্জিলের নাম অনুসারে এর নামকরণ করেন আহসান মঞ্জিল। একসময় ঢাকা শহরের সবচেয়ে উঁচু গম্বুজ ছিল আহসান মঞ্জিলের প্রাসাদের ছাদের উপরে সুন্দর এই গম্বুজটি। দোতলা এ ভবনের বারান্দা ও মেঝে তৈরি করা হয়েছে মার্বেল পাথর দিয়ে। প্রাসাদের ভেতরে রয়েছে খাবার ঘর, লাইব্রেরি, জলসাঘর, দরবার হল, বিলিয়ার্ড খেলার জায়গা। আর প্রাসাদের দোতলায় রয়েছে অতিথিদের থাকার কক্ষ, বৈঠকখানা, নাচঘর এবং আরও কিছু বসবাসের কক্ষ। আহসান মঞ্জিলকে ঢাকা শহরের প্রথম ইট পাথরের তৈরি স্থাপত্য নিদর্শন হিসেবে মনে করা হয়। আর তৎকালীন নবাবদের হাতে এই ভবনই প্রথম বৈদ্যুতিক বাতি জ্বলে ওঠে। আহসান মঞ্জিলের স্থাপত্য শৈলী পশ্চিমাদের সমানভাবে আকর্ষণ করে। লর্ড কার্জন ঢাকায় আসলে এই ভবনই থাকতেন বলে প্রমাণ পাওয়া যায়। 19 শতকের মাঝামাঝি থেকে প্রায় 100 বছর পর্যন্ত এই প্রাসাদটি বাংলার একটি প্রধান রাজনৈতিক কেন্দ্র ছিল। সাল 1909 খ্রিস্টাব্দে এখানেই এক অনুষ্ঠিত বৈঠকে মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। বাংলাদেশ স্বাধীন হবার পর নবাব পরিবারের উত্তরসূরিরা আহসান মঞ্জিল নিলামে বিক্রি করে দেওয়ার পরিকল্পনাও করেন। তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভবনটির রাজনৈতিক ও ঐতিহাসিক গুরুত্ব অনুধাবন করে নিলামে বিক্রির সিদ্ধান্ত বাতিল করে এখানে জাদুঘর ও পর্যটন কেন্দ্র স্থাপনার নির্দেশ দেন। অনেকবার সংস্কার, সৌন্দর্য বর্ধন, পরিমার্জনের পর 1992 সালে আহসান মঞ্জিল জাদুঘর পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আহসান মঞ্জিলের ভ্রমণের সবচেয়ে বড় আকর্ষণ জাদুঘরের সংগ্রহশালা। মোট 4077টি নিদর্শন আহসান মঞ্জিলের 23টি কক্ষে প্রদর্শনীর জন্য উন্মুক্ত করা হয়েছে। আহসান মঞ্জিলে প্রবেশের জন্য বাংলাদেশিদের প্রাপ্তবয়স্কদের 40 টাকা এবং শিশুদের জন্য 20 টাকা টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। আগে প্রাপ্তবয়স্কদের জন্য ছিল 20 টাকা ও শিশুদের জন্য ছিল 10 টাকা। বিদেশি নাগরিকদের জন্য প্রবেশ মূল্য 500 টাকা এবং সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য 300 টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। তবে শিক্ষার্থী, 65 বছরের ঊর্ধ্বের নাগরিক এবং শারীরিকভাবে অক্ষম ব্যক্তিরা বিনামূল্যে প্রবেশ করতে পারবেন আহসান মঞ্জিলে। আহসান মঞ্জিলে কিভাবে যাবেন?
ঢাকা সদরঘাটগামী যে কোনো বাস উঠে জগন্নাথ ইউনিভার্সিটির কাছে ভিক্টোরিয়া পার্কের সামনে নেমে যেতে হবে। সেখান থেকে পায়ে হেঁটে কিংবা 40 টাকা রিক্সা ভাড়ায় আহসান মঞ্জিলে যেতে পারবেন, অথবা ঢাকার যে কোনো জায়গা থেকে গুলিস্তান পর্যন্ত এসে রিক্সা অথবা সিএনজি নিয়ে সদরঘাট হয়ে আহসান মঞ্জিল দেখতে যেতে পারেন, অথবা গুলিস্তানের নর্থ সাউথ রুট ধরে নয়াবাজার মোড় হয়ে বাবুবাজারের ব্রিজের আগে নেমে রিক্সায় আহসান মঞ্জিল যাওয়া যাবে। এছাড়া ঢাকার যে কোনো জায়গা থেকে সিএনজি করে সরাসরি চলে আসতে পারবেন আহসান মঞ্জিল। মঞ্জিলের স্থাপত্য শৈলী। আহসান মঞ্জিল চমৎকার এক স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন। প্রথম দেখাতেই যে কোনো দর্শকের দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলীর প্রেমে পড়তে বাধ্য। 1830 সালে খাজা আলিমুল্লাহ ফরাসিদের নিকট থেকে কুটিবাড়িটি কিনে নেন এবং প্রয়োজনীয় সংস্কার সাধন করে এটি নিজের বাসভবনে পরিণত করেন। এই বাসভবনকে কেন্দ্র করে খাজা আব্দুল গনি মার্টিন অ্যান্ড কোম্পানি নামক একটি ইউরোপীয় নির্মাণ ও প্রকৌশলী প্রতিষ্ঠানকে দিয়ে একটি মাস্টার প্ল্যান তৈরি করান, যার প্রধান ইমারত ছিল আহসান মঞ্জিল। 1859 সালে আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হয়ে 13 বৎসর পরে নির্মাণ কাজ সমাপ্ত হয়। 1888 সালে 7 এপ্রিল প্রবল ঘূর্ণিঝড়ে আহসান মঞ্জিলের ব্যাপক ক্ষতি সাধন হয়। বিশেষ করে অন্দর মহলটি একেবারে ভেঙে পড়ে। নবাব আহসান উল্লাহ অন্দর মহলটি পুনর্নির্মাণ এবং রং মহলটি মেরামত করান। এই মেরামত কাজের জন্য রানীগঞ্জ থেকে উন্নত মানের ইট আনানো হয়েছিল। রংমহলটির উপর বর্তমানে যে সুদৃশ্য গম্বুজ রয়েছে তা এ সময় সংযোজন করা হয়। আহসান মঞ্জিলের মূল ভবনের বাইরের তিতরণ বিশিষ্ট প্রবেশদ্বারের মনোমুগ্ধকর সৌন্দর্যের এক নিশ্চুপ অভ্যর্থনা দর্শনার্থীদের আলাদা এক জায়গা করে নেবে, এতে কোনো সন্দেহ নেই। মূল প্রাসাদের উত্তর দক্ষিণ দিকে রয়েছে অর্ধবৃত্তাকার খিলান সহযোগে প্রশস্ত বারান্দা। বারান্দাগুলো প্রায় 1 তলা সমপরিমাণ উঁচু। দক্ষিণ দিকে বারান্দার উপর থেকে একটি সুবৃহৎ খোলা সিঁড়ি বাগান দিয়ে নেমে গেছে নদীর ধার অব্দি। সিঁড়িগুলোর সৌন্দর্যের নান্দনিকতা সবার দৃষ্টি আকর্ষণ করবে। পূর্ব এবং পশ্চিম প্রান্তের প্রবেশদ্বারগুলো সৌন্দর্যবোধে শৈল্পিকতাকে এক নতুন সংজ্ঞা দান করে। চমৎকার দেখতে অসাধারণ এই স্থাপনার তাজতুল্য গম্বুজটি তৈরি করা হয়েছে একটি অষ্টকোণ কক্ষের উপর। অষ্টবাহুর সূচাগ্র মাথাগুলোকে কেন্দ্রের দিকে ক্রমে হেলিয়ে চূড়াতে নিয়ে কুমদ্র কলির আদলে গম্বুজটিকে আকার দেওয়া হয়েছে। গম্বুজ কক্ষের উত্তর পাশের কক্ষটিতে রয়েছে আকর্ষণীয় কাঠের সিঁড়ি। সিঁড়িটির রেলিংয়ে লতা সমৃদ্ধ লোহার তৈরি ব্যালাস্টার এবং জ্যামিতিক নকশা সমৃদ্ধ কাঠের সিলিংটিও খুব চিত্রাকর্ষক। একটি কথা এখন উল্লেখযোগ্য, নবাবদের গৌরবময় দিনগুলোতে এই সিঁড়িকক্ষে সোনা দিয়ে বাদাইকৃত একটি ভিজিটর বুক রাখা থাকতো, যেখানে প্রাসাদে আগত গণ্যমান্য ব্যক্তিবর্গ তাতে তাদের মন্তব্য লিখতেন। প্রাসাদ কক্ষের দেয়ালগুলোর পুরুত্ব প্রায় 0.78 মিটার। অর্ধবৃত্তাকার খিলানের মাধ্যমে দরজাগুলোকে স্থাপন করা হয়েছে। দরজাগুলোতে ভেতর পাল্লা নানা রঙের কাঁচ এবং বহিঃপাল্লায় কাঠের খড়কুড়ি লাগানো। কক্ষগুলির ছাদ কাঠের কড়ি বর্গের উপর নির্মিত। অসাধারণ স্থাপত্য শৈলীর ভিন্ন রকম বহিঃপ্রকাশ অট্টালিকাকে অন্য সব স্থাপত্য থেকে আলাদা করছে তো বটেই, সাথে মানানসই রূপও দিয়েছে। শত বছরের অধিক সময় ধরে অট্টালিকাটি এখনো বুড়িগঙ্গার কূল ঘেঁষে হাজারো ইতিহাস এবং ঐতিহাসিক সব ঘটনার সাক্ষী হয়ে সগৌরবে দাঁড়িয়ে আছে বাঙালি নবাবদের ঐতিহ্য এবং তাদের শৈল্পিক রুচির নান্দনিকতার মানদণ্ড হিসাবে। প্রিয় দর্শক, চলুন আমরা এখন একটু জাদুঘরটির ভিতরে 4-5টি একটু ঘুরে ঘুরে দেখি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমরা এখন যে কক্ষটির ভিতরে প্রবেশ করছি, প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই কক্ষটির দেয়ালের চারপাশে তখনকার নবাবদের অনেকের ছবি এখন টানানো রয়েছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন যে কাচের ভিতরে তখনকার সময় ব্যবহৃত কাঠ ও লৌহ দিয়ে তৈরি করা বল্লম। এখানে 3টি বল্লম রয়েছে। তখনকার সময় যে অস্ত্রগুলো ছিল সেগুলো এখানে প্রদর্শন করা হয়েছে মূলত দেখার জন্য। আর এই পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রয়োজনীয় তখনকার সময় জিনিসপত্র। আর এগুলো হচ্ছে সবগুলো তামার তৈরি। চলুন আমরা একটু পাশের রুমে যাই। আর এই পাশে দেখতে পাচ্ছেন আমরা শুরুতে যে কথাটা বলেছিলাম সেই ঐতিহাসিক বাথটাব এবং কমোড। আর আমরা চলুন একটু নিচের দিকে যাই। দেখেন যে কথাটা বলেছিলাম যে গ্লাসগুলো লাল নীল রঙের, অদ্ভুত আলোর খেলা এখানে চলে।
আর এটি হচ্ছে সেই বিখ্যাত কাঠের একটি সিঁড়ি, যেটি দিয়ে উপরে ওঠা যেত এক সময়, এখন এটি বন্ধ করে দেওয়া হয়েছে, উপরে ওঠা যায় না। আর আমরা যদি একটু এই পাশটা আপনাদেরকে দেখাই, একটা অদ্ভুত মজার জিনিস দেখো প্রিয় দর্শক। সত্যি বলতে আমার কাছে এই আহসান মঞ্জিলের এই যে লোহার তৈরি যে সিঁড়ি, চমৎকার নকশা করা পেঁচানো লোহার তৈরি সিঁড়ি, এর আগে আমি অসংখ্যবার দেখেছি, বিভিন্ন জায়গায় দেখেছি, কিন্তু এটা আমাকে মুগ্ধ করেছে, কারণ এর ডিজাইন স্টাইল সত্যি এক কথা অসাধারণ। আর আহসান মঞ্জিলের দরজাগুলো হচ্ছে মূলত আমরা যাকে বলে একেবারে মানে 2 স্তরের দরজা। প্রথমটি একটি কাঠের থাকে আর ভিতরটা হচ্ছে কাচের। আর এই পাশে যে কক্ষটি, এখানে বিভিন্ন তখনকার সময় বিভিন্ন মুদ্রা রাখা রয়েছে, তারপর বিভিন্ন স্মারক, মূলত তখনকার সময় নবাবদের কার্য সম্পাদন করার জন্য যে সিনমোহর ছিল সেগুলো এখানে রাখা ছিল। আর এই পাশের দেয়ালে দেখতে পাচ্ছেন যে সবার তাদের আত্মীয়স্বজন সবার ছবি এখানে টানানো রয়েছে। চলুন প্রিয় দর্শক আমরা একটু এই পাশটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। দেখেন প্রিয় দর্শক, আর এই সেই বিখ্যাত বিলিয়ার্ডের কক্ষ, যেখানে তখনকার সময়ের যে বিলিয়ার্ড ছিল সেটা এখানে রাখা হয়েছে। তখনকার সময়ে নবাবদের এখানে যারা অভিজাত সম্প্রদায়ের লোকজন এখানে বেড়াতে আসতো, তারা এখানে বসে বিলিয়ার্ড খেলা উপভোগ করতো, এখানে বিলিয়ার্ড খেলতো। চমৎকারভাবে এটির দেয়াল চারপাশ বিভিন্ন ছবি দিয়ে সজ্জিত করে রাখা হয়েছে। সত্যি বলতে একবার আহসান মঞ্জিল না আসলে এগুলো আসলে শুধু ক্যামেরা চোখে দেখানো, আসলে বাস্তবতা একেবারে ভিন্ন। আর এইটি হচ্ছে সেই বিখ্যাত সিন্দুকঘর। আমরা এর আগে শুরুতে আমরা ইন্টারভিউতে বলেছিলাম যে এটা একটি মানে লৌহ তৈরি সিন্দুক, কারণ এটি যদি একটা কথা বলা মানে একটা কথা খুব প্রচলিত যে কখনো যদি এখানে চুরি করতো তবে তাদেরকে ভাঙতে হতো মিনিমাম 100 তালা। এটা কি চারটিখানি কথা নয়, বিশাল একটি ব্যাপার। আর এই পাশে কক্ষটি হচ্ছে নবাবদের পরিচিতি, এই পাশে দেখতে পাচ্ছেন নবাবদের পরিচিতি। এই দেখেন, আমরা একটু যতটুকু পারি একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। দেখুন প্রিয় দর্শক, মনে হচ্ছে আমি আজ থেকে 100 বৎসর পিছনে ফিরে গেছি। তাদের জীবন যাপন কি অসাধারণ ছিল, সত্যি মানে সত্যি ভাবাই যায় না। এখন এটি হচ্ছে সলিমুল্লাহ খান, নবাব সলিমুল্লাহর যে ছবিটা এখানে সুন্দর করে বাঁধা করে রাখা হয়েছে। আর যদি আমরা একটু এই পাশে ছবিটা দেখাই, দেখুন একটি লর্ড কার্জন, এই দেখতে পাচ্ছেন লর্ড কার্জনের ছবি। এর আগে বলেছিলাম উনি যখন ঢাকা আসতেন যে তখন উনি আহসান মঞ্জিলে থাকতেন অনেক সময় এসে, তাই ওনার ছবিটা এখানে সুন্দরভাবে রাখা হয়েছে। আরও অনেকের ছবি এখানে রয়েছে, মূলত সময় স্বল্পতার কারণে সব কিছু দেখানো সম্ভব না। তো প্রিয় দর্শক, আপনি মূলত আহসান মঞ্জিল যদি না আসেন তাহলে আদতে এই ক্যামেরার চোখ দিয়ে দেখি আসলে বাস্তবতা দেখানো প্রায় অসম্ভব। এখানে আপনারা আসবেন, এসে দেখবেন। আর এই টেবিলটা হচ্ছে তখনকার সময়ের কাঠ ও শ্বেত পাথর দিয়ে তৈরি করা একটি গোল টেবিল। চমৎকার একটা জিনিস, মানে এখানে হাত দেওয়ার কোনো সুযোগ নেই, তাই হাত দিতে পারলাম না। অসাধারণ একটা জিনিস, খুব ইচ্ছে করেছিল যেন আমি এটা স্পর্শ করে একবার ছুঁয়ে দেখতে পারি। যদি সুযোগ হতো তাই করতাম, কিন্তু এটি নাই, সুযোগ ছিল না দেখে করতে পারিনি। এখানে আরও অসংখ্য জিনিস রয়েছে যেগুলো আসলে আমরা ক্যামেরায় তুলতে পারিনি, ব্যর্থ হয়েছি। আসলে বাস্তবতা হচ্ছে কি আহসান মঞ্জিল হচ্ছে একটি সমৃদ্ধ সংগ্রহ। আসলে আহসান মঞ্জিল হচ্ছে যুগের পর যুগ শত বৎসর ধরে টিকে থাকা বাংলাদেশের একটি জীবন্ত রাজপ্রাসাদ। আমি এটিকে বলেছি, এটি হচ্ছে অষ্টকোণ ইটালিয়ান টেবিল, মানে 8টা কোণ এই টেবিলটির। অসাধারণ একটি ব্যাপার। আর কি বলবো প্রিয় দর্শক, আহসান মঞ্জিলের রূপ লাবণ্য সৌন্দর্য এখনো যেন ঠিক বেরিয়ে আসছে, আর দর্শনার্থীদের যেন ডেকে বলছে একবার এসো আমার কাছে। আর এই যে জিনিসটা, এটি মানে এই পাশের থেকে ওই পাশাতে যাওয়ার একটি রাস্তা ছিল উপর দিকে, মানে ঠিক মাটি থেকে মানে 1তলা থেকে 2 তলার মাঝামাঝি বরাবর। এটি ভেঙে গিয়েছিল, পরবর্তী এটি সংস্কার করা হয়েছে, এখনো হচ্ছে। দেখুন প্রিয় দর্শক, কি আর বলবো, আজ কথা না বাড়াই। প্রিয় দর্শক, আজকের মতো আহসান মঞ্জিল থেকে আমি মনির মোহাম্মদ এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো অনন্য স্থাপনায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর প্রয়োজনে আমাদের পেজটি ফলো করে রাখতে পারেন। টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।